আসসালামু আলাইকুম। এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটের আগে যেন কোনো অস্বাভাবিক সরকার আসার সুযোগ না পায় সেই বিষয়ে ইসিকে সতর্ক থাকার আহ্বান জাসদের। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি মানলে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে সাড়া দেবে বিএনপি। জনগণ সরকারের পাশে আছে। হায় হায় পার্টির বিলাপে দেশের অগ্রযাত্রা থেমে থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। আপত্তির মুখে ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন, ব্যাখ্যাও দিয়েছে সরকারকে। এবং দেবিদ্বারে চেয়ারম্যানকে মারধরের ঘটনায় এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একযোগে পদত্যাগের হুমকি উপজেলা চেয়ারম্যানদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে চট্টগ্রামে বিউটিশিয়ানদের প্রশিক্ষণ কর্মশালা বেস্ট বিউটি এক্সপার্ট শুরু। এবার বিস্তারিত। ভোটের আগে যেন কোনো অস্বাভাবিক সরকার আসার সুযোগ না পায় সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাসদ। ইসির সাথে সংলাপে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, কাউকে নির্বাচনে আনতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে না ইসি। অন্যদিকে প্রচলিত আইনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির ক্ষমতার ঘাটতি নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। একরামুল হক সায়েমের রিপোর্ট। রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে রোববার দুপুরে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। এ সময় সাংবিধানিক ধারা অক্ষুণ্ণ রেখে যথাসময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান জাসদ সভাপতি। নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপের সমালোচনা করে ইসিকে রাজনৈতিক বিষয়ে মধ্যস্থকারীর ভূমিকা না নেয়ারও পরামর্শ দেয় দলটি। কোনো অস্বাভাবিক সরকার আনার যে চক্রান্ত অব্যাহত আছে বা তালেবানি সাম্প্রদায়িক সরকার আনার যে চক্রান্ত আছে, নির্বাচন কমিশনের কোনো আচার ব্যবহার আচরণে বক্তব্য বিবৃতিতে যেন এই জায়গাটায় কেউ প্রশ্রয় না পায়। রাজনৈতিক দলের মতবিরোধের সালিসি সংস্থা নির্বাচন কমিশন না, আপনি সালিসের ভিতরে ঢুকবেন না। সুতরাং এমন কোন আপনাদের কমিশনের এমন কোন বক্তব্য বিবৃতি যা মধ্যস্থতার মতন বোঝায় তা আমাদের বিভ্রান্ত তৈরি করবে আর কি। আমরা সালিসের কথা বলেছেন, আমরা কিন্তু প্রথম থেকেই ঘোষণা করে আসছি, সেটা হলো আমরা সবাইকে আহ্বান করব আপনারা আসেন। এটা অধিকাংশ দল, প্রায় সকল দলেরই বক্তব্য, নির্বাচন যেটা অংশগ্রহণমূলক হয়। আমি নিজেও শুনছি যে একেবারে শাসক দলকেও বলতে শুনছি আমরা ওদেরকে নিয়ে নির্বাচন করতে চাচ্ছি, ওদেরকে নিয়ে নির্বাচন করতে চাচ্ছি। কাজে আমাদেরটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলেছি, কাউকে নির্বাচনে আসতে আমরা বাধ্য করতে পারবো না, সেটা আমাদের দায়িত্ব নয়। আর আমাদের দায়িত্ব সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে আহ্বান করা। এর আগে সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে সংলাপে অংশগ্রহণমূলক নির্বাচনে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান সিইসি। সরকারের প্রভাব মুক্ত হয়ে নির্বাচন আয়োজন করা সহ 40 দফা সুপারিশ করে খেলাফত আন্দোলন। যদিও বিষয়টি কেউ বলছেন নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি সরকার, বিষয়টি এখনো হয়তো চূড়ান্ত হয়নি বা সেটি কিভাবে হবে, কিন্তু সরকার থাকবে। নির্বাচনের সময় যে সরকার থাকবে সেই সরকারের সাথে আমাদের ইন্টারাকশন থাকবে, সেটি সরকারের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব হবে। কমিশন তার দায়িত্ব ও ক্ষমতা সংবিধান, আইন ও বিধিবিধানের আলোকে প্রয়োগ করবে। আমরা আমাদের যে দায়িত্বের কথা বলেছেন সেগুলো আমরা প্রয়োগ করব ইনশাআল্লাহ। বিকেলে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সাথে সংলাপ করে নির্বাচন কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সংলাপ শেষে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় তা দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে রাঙ্গামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। চালানোর জন্য যে দ্রুত অবকাঠামো দরকার বেশি, এই সংলাপের পরে নির্বাচন কমিশন কি বলবেন সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব। এবং আমি মনে করি যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে এবং আমি
সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেই আমি আশা করি। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি মেনে নিলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের আমন্ত্রণে বিএনপি সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপিকে লোক দেখানো আমন্ত্রণ না জানিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি অভিযোগ করেন, সরকারের লুটপাট আর দুর্নীতির কারণেই বিদ্যুৎ ও গ্যাস ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। মইনুল আহসানের রিপোর্ট। গ্যাস উত্তোলনে গেল 15 বছর সরকার কোনো উদ্যোগ না নিয়ে দেশকে পুরোপুরি আমদানি নির্ভর করে ফেলেছে বলে সেমিনারে অভিযোগ করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাব আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দায় মুক্তি আইন করে বিদ্যুৎ খাতে সরকার দলীয় লোকদের লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে। লোডশেডিংটা যেটা তারা করছে এখন, এটা গ্রামেই সবচেয়ে বেশি হচ্ছে, আপনার 7-8 ঘন্টা হচ্ছে। এটা শহরের লোককে খুশি রাখতে চায় যে এরা একটু প্রতিবাদ বেশি করে, হইচই বেশি করে। ভবিষ্যৎ কি হবে? ফসল উৎপাদন কমে যাবে, ধান উৎপাদন কমবে, ফুড সিকিউরিটির সমস্যা হয়ে দাঁড়াবে। এটা একটা কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে আপনার, স্বাভাবিক, এবং এটাতেই পতন অনিবার্য হবে। রেমিটেন্স কমে আসছে আস্তে আস্তে, চোখের সর্ষের ফুল দেখবেন দেখা শুরু করেছেন, যার জন্য এখন অনেক আবল তাবল কথা বলতে শুরু করেছেন। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হবে না, গণভবন ঘেরাও করতে এলেও চা দিয়ে আপ্যায়ন করা হবে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে চা খাওয়াবেন, তার আগে বলে দেন যে আপনারা আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মেনে নিচ্ছি, সেটা বলে দেন, তাহলে সেখানে চাটা খাওয়া যাবে, অসুবিধা নেই। চাটা খাওয়ার কথা বলে কোনো লাভ নেই। এবার একটাই কথা, পদত্যাগ করুন, পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন। এদিকে জ্বালানি সংকট, গ্যাস পানির দাম বাড়ানোর প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে সিনিয়র নেতারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ এখন ভীত হয়ে পড়েছে। বক্তারা দেশবাসীকে সংগঠিত করে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। হায় হায় পার্টির বিলাপে দেশের অগ্রযাত্রা থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ সরকারের পাশে আছে। কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা চিংড়ি পোনা ধরা বন্ধ করে এলাকা ভিত্তিক মৎস্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে থাকলেও চলতি বছর প্রথম স্থান দখল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রায় 2 কোটি মানুষের এই পেশাকে এগিয়ে নিতে গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরির পেছনে না ছুটে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে যুব সমাজকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি এবং যে প্রেসার দিয়ে মাছের কাটাগুলি নরম থাকবে, কিন্তু মাছ যেমন আছে তেমনই থাকবে দেখতে, ঠিক সেইভাবে যদি আমরা টিনজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে বিদেশে রপ্তানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে। হাওর ও দক্ষিণাঞ্চলে মাছ চাষের সম্ভাবনাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি। কুয়াকাটা, কক্সবাজার সহ আমাদের বিভিন্ন সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলিতে সেখানে কিছু এই চিংড়ির পোনা আহরণ করতে যেয়ে অনেক প্রজাতির মাছ নষ্ট হয়ে যায়। কারণ যখন তারা এই নেট দিয়ে এগুলি ধরে এবং বড় হাইতে দিয়ে ওখান থেকে শুধু চিংড়ির পোনাটা নিয়ে নেয়, বাকিটা যখন ফেলে দেয় এই মাছের পোনাগুলি নষ্ট হয়ে যায়। যেখানে মানুষ ওই যে নেট দিয়ে দিয়ে শুধু চিংড়ির পোনা আহরণ করে, এটা বন্ধ করতে হবে। সেই সব জায়গায় হ্যাচারি তৈরি করে দিতে হবে। বিরোধী দল সমালোচনায় ব্যস্ত থাকলেও জনগণের ওপর ভরসার কথাও জানান শেখ হাসিনা। যারা নাই নাই গেল গেল হাই হাই করে বেড়াচ্ছে, এই হাই হাই পার্টি হাই হাই করতেই থাকুক, মাঝে মাঝে তো একটু মানে তাদের তো বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক এবং দেশ এগিয়ে যাবে। জনগণের উপর আমাদের ভরসা আছে, জনগণ আমাদের পাশে আছে। এর আগে গণভবনে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে তার সাথে জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো এবং জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিতো সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহায়তা চান। জাপান সরকারও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এবং তারা এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করছে বলে জানান হোন্ডা তারো। সাক্ষাৎকালে অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। জাইকা প্রেসিডেন্ট নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কূটনৈতিক। তাদের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিওয়েন। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। আপত্তির মুখে ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন। D8 সম্মেলন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, বিষয়টি নিয়ে সরকারের কাছে তারা ব্যাখ্যা দিয়েছে। শফিউল আলম সুজনের রিপোর্ট। তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে অবশেষে পাকিস্তান হাইকমিশনার তাদের ফেসবুক পেজের কাভার ফটো থেকে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে ফেলে। ঢাকার পাকিস্তান হাইকমিশনার বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কাভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। আসন্ন D8 সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, পাকিস্তান তাদের অনেক বিদেশি মিশনে দুই দেশের জাতীয় পতাকা নিজস্ব ফেসবুক পেজে ব্যবহার করে। ইভিল মোটিভ নিয়ে করে নাই, তারা তাদের বলেছেন যে আমরা প্রত্যেক দেশেই যেখানে আমাদের মিশন আছে সেই দেশে আমাদের ফ্ল্যাগ এবং ওই দেশের ফ্ল্যাগ একসাথে দিই। সো দ্যাটস ইট। তারা সেটা আমি খুশি না খুশি সেইটা তারা D8 সম্মেলন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধি ছাড়াও আগ্রহী বিভিন্ন দেশ এই সম্মেলনে যোগ দেবেন। জ্বালানি ও খাদ্য নিরাপত্তার বিষয়টি এই সম্মেলনে প্রাধান্য পাবে বলে মনে করেন ডক্টর মোমেন। People are looking way out as to how to help improve এই এনার্জি সিকিউরিটির সমস্যাটা। We must try to ensure energy security. আমাদের বক্তব্য থাকবে, অন্যান্য রাষ্ট্র আমার মনে হয় it is a hot topic now. এদিকে বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের ঘটনায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একযোগে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন উপজেলা চেয়ারম্যানরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের নেতারা এ ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংসদ সদস্যের হাতে লাঞ্ছিত হন আবুল কালাম আজাদ। মাহবুব কবির চপলের রিপোর্ট। জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে গত 16 জুলাই কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সেখানকার এমপি রাজী মোহাম্মদ ফখরুল মারধর করেন বলে অভিযোগ ওঠে। তার কিছু অংশ সিসিটিভি ফুটেজেও দেখা যায়। ওই ঘটনার পর কুমিল্লায় দুই পক্ষই প্রতিবাদ মিছিল করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা চেয়ারম্যানদের অ্যাসোসিয়েশন। সেখানে ফোনে যুক্ত হয়ে এমপির সাথে দ্বন্দ্বের কারণ জানান আবুল কালাম আজাদ। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যে মিটিং হয়েছিল, এই মিটিংয়ে আপনার একটি ইউনিয়ন কমিটি গঠন হয়েছিল সর্বসম্মতিক্রমে। কে মারছে আপনাকে? এমপি না এমপির লোকজন? একজন জনপ্রতিনিধি হয়ে আরেকজন জনপ্রতিনিধিকে মারধরের ঘটনায় সম্মানহানি হয়েছে বলে মনে করছেন উপজেলা চেয়ারম্যানরা। দণ্ডবিধির মামলা কমিশনের খুব বড় ফলপ্রসূ বিষয়টা আসবে না। আমরা চাই আমাদের মর্যাদার জায়গাটা ভালো হোক। সারা বাংলাদেশে এটা কোনো ভালো মেসেজ নয় যে একজন মাননীয় সংসদ সদস্য একজন মানুষের গায়ে হাত তুলবেন।
এবং সেটা একজন উপজেলার চেয়ারম্যানের গায়ে হাত তুলবেন। আজকে তাকে মেরেছে, কালকে আমাকে মারবে, অন্যদিন আরেকজনকে মারবে, সেটা একটা ব্যাড রিপোর্ট। এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচিতে যাবার ঘোষণা দেয় উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। 15 সেপ্টেম্বর দেশের সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে ঢাকা সমাবেশ। এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করে স্ব এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব। এ ব্যাপারে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। সহসা অর্থনৈতিক মন্দা কাটছে না জানিয়ে পরিস্থিতির উন্নয়নে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। দ্রুত পদক্ষেপ না নিলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরির শঙ্কাও ব্যক্ত করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছে সরকার। এ অবস্থায় বাংলাদেশের অর্থনীতি কোন পথে এবং করণীয় বিষয়ে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এই সভার আয়োজন করে সিপিডি। এতে বক্তারা বলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি কম আয়ের মানুষের উপর বিরূপ প্রভাব ফেলছে। দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, যেটা 2019 সালে ছিল 20%-এর মতো, এটা এখন প্রায় 30%-এ চলে গেছে। এমন একটা অবস্থা, যত সুখ হচ্ছে যারা নীতি নিবে বা সুবিধাভোগী, রেজিলিয়েন্সের সার্বিক দায়িত্ব হচ্ছে জনগণের উপর। এটার মধ্যে স্বল্প আয়ের এবং মধ্যম আয়ের লোকজনকেও এখন আটকে গেছে। সংকটটার চরিত্রটা স্বল্পমেয়াদী নয় এবং দীর্ঘমেয়াদের, এটার একটা রেশ রয়ে যাবে, সামনে আরো কয়েক বছর থাকবে। 46.4 বিলিয়ন থেকে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 39.8 বিলিয়নে। এ দিয়ে আগামী 4.5 মাস আমদানি পণ্যের মূল্য পরিশোধ করা সম্ভব। ফলে জ্বালানি সহ প্রয়োজনীয় আমদানি হুমকির মুখে পড়বে শঙ্কা বিশ্লেষকদের। শ্রীলঙ্কা কিন্তু গন্ডগোল হয়েছে, সময় মতো নজর দেয় নাই, এইগুলোর জন্য ওরা কাটিয়ে উঠতে পারে নাই। বাংলাদেশে কিন্তু এই সিমটমটা আছে। ডলারটা কিভাবে কম খরচ করতে হয় সেটাও দেখতে হবে, আর আমদানি কমাতে পারি সেদিকটাতেও আমাদের নজর দিতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সংস্করণ, রাজস্ব আহরণ ও ঋণ খেলাপিদের দিকে আরও নজর দিতে হবে সরকারকে। এ অবস্থায় সরকার ও জনগণকে মিতব্যয়ী হওয়ার ব্যাপারে আরও উদ্যোগী হতে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আলেম সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন, ওয়াজ মাহফিলগুলোতে জঙ্গিবাদ নিয়ে কথা বলেন না আলেমরা। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অ্যান্টি টেরোরিজম ইউনিটের উদ্যোগে প্রকাশিত ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। GM তসলিমের রিপোর্ট। ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ 206 পৃষ্ঠার এই বইটিতে উগ্রতা বন্ধে, জিহাদসহ বহুল আলোচিত 44টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে রোববার উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সমাজের বিশিষ্ট আলেমরা। অনুষ্ঠানে বইটি সম্পাদনা পর্ষদের প্রধান, শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম শাইখুল ইসলাম আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সন্ত্রাস তথা জঙ্গিবাদকে সামাজিক ব্যাধি হিসেবে আখ্যা দেন। তারা সন্ত্রাসের জন্য ওই আয়াতগুলি ব্যবহার করে, কোরআন কারীমে ওই জায়গাগুলি ব্যবহার করে যেখানে জিহাদ সম্পর্কে বলা হয়েছে। এর পাশে ডাক্তারি ছুরি আর ডাকাতির ছুরি গুরুত্ব থাকে। তবে ওয়াজ মাহফিলগুলোতে জঙ্গিবাদ নিয়ে কোনো কথা না বলায় আলেম সমাজের সমালোচনা করেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। সংখ্যাগরিষ্ঠ হুজুররা চুপ করে থাকেন, তারা অনেক কিছু বলেন গ্রামে হুজুর ওয়াজ মাহফিল করতে গিয়ে, এইটা নিয়ে কথা বলেন না। যদি আমাদের মেইন স্ট্রিম হুজুররা, সংখ্যাগরিষ্ঠ হুজুররা যদি ইসলামী চিন্তাবিদরা
থিঙ্কার্সরা, পণ্ডিতরা, তারপরে হলো ধর্মীয় নেতা যারা আছেন, তারা যদি এগিয়ে না আসেন তাহলে তো এই গ্রুপকে কণ্ঠাসা করে ফেলবে টেররিস্ট গ্রুপ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনী সফল হলেও আলেম সমাজের এই বিষয়ে চুপ থাকা জঙ্গিবাদকে উস্কে দেওয়ার সহায়ক হিসেবে কাজ করতে পারে। এদেশের আলেম ওলামা, মসজিদের ইমাম, শিক্ষক, শ্রমিক, জননেতা যে যেখানে আছেন আপনারা ঘুরে দাঁড়ান, এই জঙ্গির বিরুদ্ধে ঘুরে দাঁড়ান। আমরা কোনো উগ্রবাদ পছন্দ করি না, আমরা জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেই না, কোনো সন্ত্রাসী অ্যাক্টিভিটিস আমরা করতে দেই না। দেশকে ইরাক, সিরিয়া বানানোর চক্রান্ত করা হয়েছিল বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির 6 দফা দাবি যৌক্তিক বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিকেলে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি এই মন্তব্য করেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। সরকারকে বলছি আর নয়, তাকে বিশ্ববিদ্যালয়ে তাকে যেন আগামীকাল থেকে এখানে অবস্থান না করতে হয়। পরিষ্কারভাবে সরকার বলে দেবে আমরা প্রত্যেকটা দফাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিচ্ছি। চট্টগ্রামে শুরু হয়েছে 4 দিনব্যাপী বিউটিশিয়ানদের প্রশিক্ষণ কর্মশালা বেস্ট বিউটি এক্সপার্ট 2021। চট্টগ্রাম পর্বের উদ্বোধন করেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিডিয়া পার্টনার হিসেবে আছে ATN বাংলা ও ATN নিউজ। চট্টগ্রাম থেকে তাম্মিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রামে শুরু হয়েছে বেস্ট বিউটি এক্সপার্ট চট্টগ্রাম পর্বের 4 দিনের ফ্রি কর্মশালা। দুপুরে মোটেল সৈকতে এর উদ্বোধন করেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কর্মশালায় রয়েছে ATN ই-মার্টের বিশেষ স্টল, যেখানে মেয়েদের ত্বকের সুরক্ষায় বিভিন্ন অর্গানিক প্রসাধনী শোভা পাচ্ছে। এ সময় ATN ই-মার্টের স্টল পরিদর্শন করেন চট্টগ্রামের মেয়র M রেজাউল করিম ও ডক্টর মাহফুজুর রহমান। দেশে এখন অনেক উন্নত মানের প্রসাধনী তৈরি হচ্ছে উল্লেখ করে তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার কথা বলেন ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সবাই বিদেশি প্রোডাক্টস কেনার জন্য খুবই আগ্রহী, কিন্তু বাংলাদেশেও এখন অনেক ভালো ভালো প্রোডাক্টস তৈরি হচ্ছে, যেটি যে কোনো বিদেশি প্রোডাক্টসের থেকেও ভালো আমি মনে করি। বাংলাদেশ বলে অবহেলা করে চলবে না, এখন সবাইকে বাংলাদেশি প্রোডাক্টস ব্যবহার করা শিখতে হবে। বাংলাদেশ এখন অনেক উন্নত, অনেক ভালো ভালো প্রোডাক্টস তৈরি করে। এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন চট্টগ্রামের মেয়র। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে, যেই নারীদেরকে বলা হতো অবলা, সেই নারীরা আজকে নিজেরাই দাঁড়াতে শিখেছে, নিজেরাই দিক নির্দেশনা দিচ্ছে, নিজেরাই আজকে উদ্যোক্তা সৃষ্টি করছে। এ সময় ATN বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোহাম্মদ মোতাহার জানান, সাহস ও ইচ্ছা দুটি একসাথে হলেই কাজে সফলতা আসে। ATN বাংলা এবং ATN নিউজ অতীতে যেমন আপনাদের সাথে ছিল, বর্তমানে যেমন আপনাদের সাথে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের সাথেই থাকবে। কর্মশালায় অংশ নিতে পেরে খুশি প্রশিক্ষণার্থীরাও। ATN ই-মার্টের প্রসাধনীর মান নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তারা। ATN মার্টটাকে আমরা এখানে সরাসরি দেখতে পেয়েছি এবং আমাদের খুব ভালো লেগেছে। ফেশিয়ালটাও অনেক ভালো লাগছে, অনেক কিছু বুঝতে পারছি, ওনার প্রোডাক্টগুলো অনেক ভালো। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এই পেশায় জড়িতরা আরও পারদর্শী হয়ে উঠবে বলে আশা করেন আয়োজকরা। অনুষ্ঠানে মূল সমন্বয়কারী ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয় সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ATN বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস। হোয়াইট বাংলার আয়োজনে আগামী 26 তারিখ পর্যন্ত চলবে এই কর্মশালা। সৈয়দ তাম্মিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল দেশে আসবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মরদেহ। সকাল 8:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছাবে। গাইবান্ধা 5 আসনের 7 বারের সংসদ সদস্য ফজলে রাব্বি মিয়ার মরদেহ ঢাকায় পৌঁছার পর প্রথম নামাজে জানাজা হবে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে সেখানে। পরে হেলিকপ্টারে করে ফার্স্ট ডে রাব্বি মিয়াকে নেওয়া হবে গাইবান্ধার সাঘাটায়। দুপুরে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে গটিয়া গ্রামে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ফার্স্ট ডে রাব্বি মিয়াকে। বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা এবং আনুগত্যের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ও যুগোপযোগী সামরিক বাহিনী গঠনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশ পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্ষেত্রে ক্যাপ্টেন হতে কমোডর, কমান্ডার হতে ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে। আর বিমান বাহিনীর এয়ার কমোডর, গ্রুপ ক্যাপ্টেন এবং উইং কমান্ডার পদে যোগ্য প্রার্থীদের পদোন্নতি দেওয়া হবে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার সেক্রেটারিয়েটে আয়োজিত অনলাইন রচনা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ ক্যাটাগরিতে সিপিএ বাংলাদেশ ব্রাঞ্চ থেকে বিজয়ী নসিন আব্রেশি পিওর হাতে পুরস্কার তুলে দেন তিনি। পুরস্কার হিসেবে সিপিএ থেকে 100 পাউন্ডের চেক দেওয়া হয়। প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় স্পিকার পুরস্কার বিজয়ী নসিন আব্রেশি পিওকে আন্তর্জাতিক সুনাম অর্জন করায় অভিনন্দন জানান। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2030 সালের মধ্যে $2 বিলিয়ন পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপ। পণ্য রপ্তানির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, বহুমুখী পণ্য রপ্তানি করে 2021-22 অর্থ বছরে $532 মিলিয়ন আয় করেছে প্রতিষ্ঠানটি। দেশের অবকাঠামো খাতের দক্ষতাকে কাজে লাগিয়ে এবার আসিয়ানভুক্ত দেশগুলোতে পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে চান তারা। শরফুল আলমের রিপোর্ট। রপ্তানিতে তৈরি পোশাক শিল্পের অবদান সবচেয়ে বেশি। চামড়া, কৃষি, প্রকৌশল, কেমিক্যাল, আসবাবপত্রেও বাড়ছে রপ্তানি আয়। শীর্ষ 10টির মধ্যে 7টি খাতেই 145টি দেশে পণ্য রপ্তানি করে আসছে প্রাণ আরএফএল গ্রুপ। 1997 সালে ফ্রান্সে পণ্য রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের পণ্য রপ্তানি শুরু করে। দেশীয় চাহিদা মিটিয়ে তাদের পণ্য বিদেশের নামকরা চেইন শপেও পাওয়া যাচ্ছে। প্রায় 1.5 লাখ জনশক্তির এই প্রতিষ্ঠানটি কোমল পানীয়, জুস, বিস্কুট, নুডলস, মশলা, প্লাস্টিক, ফার্নিচার, জুতা, বাইসাইকেল সহ প্রায় 1000-এরও বেশি পণ্য রপ্তানি করে আসছে। আমরা চেষ্টা করছি যে পৃথিবীর যে কোনো জায়গায় যে আইটেমটা, যে খাদ্য সামগ্রী ভালো উৎপাদন হয়, আমাদের দেশের ভোক্তার জন্য হোক, পৃথিবীর ভোক্তার জন্য হোক, এই পণ্য সামগ্রী নিয়ে আমরা হাজির হতে আমরা ব্যাপকভাবে আগ্রহী। পৃথিবীর অনেক দেশ আছে প্রসেসড খাদ্য সামগ্রী রপ্তানিতে ব্যাপক সফলতা অর্জন করেছে। সো আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের জন্য এই সফলতা অর্জন করতে পারে। ঘাটতিটা হচ্ছে এফিসিয়েন্সিতে, রাইট? যত এফিশিয়েন্ট আমরা হব, আমাদের পোর্ট যত এফিশিয়েন্ট হবে, আমাদের যোগাযোগ ব্যবস্থাতে যত ব্যয় কমবে, তত কিন্তু আমাদের এক্সপোর্টের ব্যবসাটা কিন্তু প্রসার লাভ করবে এবং উত্তর কিন্তু আমরা ভালো করব। প্রতিবেশী দেশের পাশাপাশি ইউরোপ, আমেরিকার বাজারেও বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে এবার আসিয়ানভুক্ত দেশগুলোতে পণ্য রপ্তানি বাড়াতে চায় প্রাণ আরএফএল গ্রুপ। আজকে আমরা আপনাকে 2 বিলিয়নের স্বপ্ন দেখিয়েছি, হয়তোবা আপনাকে একদিনে তো 200 বিলিয়নের স্বপ্ন দেখানো কিন্তু সম্ভব। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ এ বিগ চ্যালেঞ্জ। উৎপাদন ক্ষমতা করতে গেলেই কিন্তু আপনার অর্থের প্রয়োজন হবে, আপনার কিন্তু ডলারের প্রয়োজন হবে। সো আপনাকে কিন্তু এই ডলারটাকে বিদেশ থেকে আনতে হবে। সো আমরা চেষ্টা করছি, ধরেন মনে করেন বৈদেশিক ব্যাংক যারা আছে, যতগুলো ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে, ডিএফআই যাদেরকে বলা হয়, তাদের শরণাপন্ন হয়ে আমরা তাদের থেকে আমরা অর্থ সামগ্রী গ্রহণ করছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। ডলারের বাজারে অস্থিরতা কাটাতে পণ্য রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর পরামর্শ দিয়েছে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক AKM সাইফুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে গ্রামীণ ব্যাংক সাফল্যের নবদিগন্তে উপনীত হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান থেকে সার্বজনীন ও কর্মী বান্ধব হয়েছে গ্রামীণ ব্যাংক। আর 2011 সালের পর থেকে গ্রামীণ ব্যাংক কোনোভাবেই ডক্টর ইউনূসের সাথে সম্পর্কিত নয়। সভায় আরও বলা হয়, 2020 সালে করোনা মোকাবেলা করেও সর্বোচ্চ মুনাফার রেকর্ড সৃষ্টির মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে ডক্টর ইউনূস ছাড়াও প্রতিষ্ঠানটি ভালোভাবে চলতে পারে। আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল খুলছে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের কার্যালয়। কলম্বো পুলিশ জানায়, নিরাপত্তা পর্যালোচনা শেষে ভবনটি সচল করার অনুমোদন দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিক্ষোভের কারণে ক্ষয়ক্ষতির হিসেব করেছে ফরেনসিক বিভাগ। এর আগে নতুন নেতৃত্বের দাবিতে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তর দখল করে সাধারণ মানুষ। তবে বৃহস্পতিবার রনিল বিক্রমাসিংহের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার বুঝে নেওয়ার পর থেকে কঠোর অবস্থানে যায় দেশটির সেনাবাহিনী ও পুলিশ। বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হতে থাকে আন্দোলনকারীদের। এতে আহত হন প্রায় অর্ধশত মানুষ। গ্রেপ্তার করা হয় 9 জনকে। তবে বিক্ষোভকারীদের ওপর চড়াও হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এবার পার্টেক্স খেলার খবর। দলে ভয় ডরহীন ক্রিকেট খেলার পরিবেশ আনতে চান বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। অধিনায়ক হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। চাপ নয়, অধিনায়কত্বের চ্যালেঞ্জ উপভোগ করতে চান সোহান। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের আগে যেন কোনো অস্বাভাবিক সরকার আসার সুযোগ না পায়, সে বিষয়ে ইসিকে সতর্ক থাকার আহ্বান জাসদের। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি মানলে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে সাড়া দেবে বিএনপি। জনগণ সরকারের পাশে আছে। হায় হায় পার্টির বিলাপে দেশের অগ্রযাত্রা থেমে থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। আপত্তির মুখে ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন, ব্যাখ্যাও দিয়েছে সরকারকে। এবং দেবিদ্বারের চেয়ারম্যানকে মারধরের ঘটনায় এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একযোগে পদত্যাগের হুমকি উপজেলা চেয়ারম্যানদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।